আমার স্বামী একটি নতুন শহরে কাজ করতে যাওয়ার পর আমি আর আমার দেবর একাই বাড়িতে থাকতাম। স্বামী চলে যাওয়ার পর থেকে দেবর আমার প্রতি বিশেষ নজর দিতে শুরু করল। সে প্রতিদিন আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসত, কিন্তু যখনই আমি সেগুলো খেতাম বা পান করতাম, রাতে ঘুমানোর পর সকালে দেখতাম আমার জামা কাপড় এলোমেলো হয়ে আছে। এসব দেখে আমি অবাক হতাম, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু বলতে পারতাম না। একদিন সে আমার জন্য জুস নিয়ে এলো, কিন্তু আমি সেটা না খেয়ে বিছানায় চলে গেলাম এবং ঘুমিয়ে পড়ার ভান করলাম। তখন গভীর রাত। রাতের কোনো এক সময় দেবর আমার রুমে প্রবেশ করল এবং খারাপ আচরণ শুরু করল। সে আমার গায়ে হাত বলাতে লাগল। তখনই আমি ভয়ে চিৎকার করলাম। আমার নাম সুমি। আমি দেখতে অনেক সুন্দর, গায়ের রং ফর্সা, শরীরের গঠন নাই বা বললাম। বাইরে বেরোলে ছেলেরা আমার দিকে চেয়ে থাকে, মনে হয় তারা আমাকে কিছু বলতে চায়। আমার গল্পগুলো তোমরা শোনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বয়স মাত্র 23 বছর। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ভালো একটি বাড়িতে থাকার, কিন্তু সে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। আমি বেশি পড়াশোনা করতে আগ্রহী ছিলাম না, তাই একাদশ শ্রেণী পর্যন্তই পড়েছি। 2 ভাইয়ের মধ্যে একমাত্র আমিই ছিলাম আমার বাবা মায়ের অনেক আদরের। বড় ভাই শহরে একটি কোম্পানিতে কাজ করত। বাবা ছুটিতে বাড়ি ফিরলে মা তাকে বলতে লাগলেন যে বড় মেয়ের এখনই বিয়ে দেওয়া উচিত। বাবাও এ বিষয়ে চিন্তিত ছিলেন, তাই তিনি আমার জন্য একটি ছেলে খুঁজতে লাগলেন। পরের দিনই বাবার সঙ্গে ছেলেটির দেখা করতে আসে। সে পাশের শহর থেকে এসেছিল। ছেলেটির নাম ছিল সুনীল। তার মা বাবা ছিলেন না, তবে তার এক ছোট ভাই ছিল, যাকে সে নিজের ভাইয়ের মতোই দেখত। বাবা মা এই সম্পর্কটি পছন্দ করেছিলেন, কারণ এটি একটি ছোট পরিবার ছিল এবং বাড়িতে কোনো অভাব ছিল না। রোহিতের ছোট ভাইয়ের নিজস্ব একটি ইলেকট্রনিক দোকান ছিল, যা তিনি নিজেই পরিচালনা করতেন। সবকিছু ঠিকঠাক হওয়ার পর 1 মাস পর আমি সুনীলকে বিয়ে করলাম এবং শ্বশুর বাড়িতে এলাম। সুনীলের বাড়ি দেখে বুঝলাম আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। বিয়ের প্রথম রাতের ঘটনায় আমি খুবই নার্ভাস ছিলাম। রুমে বসে আমি কেবল আমার স্বামীর আসার অপেক্ষা করছিলাম, কিন্তু আমার মধ্যে যে ভয় ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমাদের জীবন একটা নতুন সূচনা নিতে চলেছে। সবাই চায় তাদের বিয়ের প্রথম রাত্রিটিকে স্মরণীয় করে রাখতে, কিন্তু আমার অবস্থা খারাপ হতে থাকে। তারপর হঠাৎ করেই দরজা খুলে আমার স্বামী ভেতরে এলেন। তিনি আমার কাছে বসলেন এবং বললেন, সুমি, আমি জানি আমার ছোট ভাই আমার আসল ভাই। তাকে আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর থেকে খুব যত্নে রেখেছিলাম। তুমি যেমন আমার প্রতি যত্নবান, তেমনি তুমি আমার ভাইয়ের যত্ন নিবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে সে এখনও বিয়ে করেনি কেন? সুনীল জানালেন যে ছোট ভাই হৃদরোগে ভুগছে এবং সেই রোগী একদিন তার জীবন কেড়ে নিবে, তাই তিনি বিয়ে করতে রাজি হননি। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। তারপর সে আমার হাত ধরে তার ভালোবাসা দেখাতে লাগল। তার এই আন্তরিকতার কারণে আমার মনেও অনুভূতি জাগতে শুরু করে। আমরা একে অপরকে সমর্থন করে অনেকক্ষণ কথা বললাম। এই ঘটনার আগে আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু এখন আমি অনেক ভালো অনুভব করতে লাগলাম। রাতের ক্লান্তিতে কখন আমাকে ঘুমের জগতে নিয়ে গেল বুঝতেই পারিনি। সকালে উঠে দেখলাম আমার জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ফ্রেশ হতে বাথরুমে গেলাম, তবে কোমরে হালকা ব্যথা অনুভব করছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম সুনীল রান্নাঘরে চা বানাচ্ছেন। বাড়িতে আর কোনো মহিলা ছিল না, তাই আমি তাকে বললাম, তুমি ফ্রেশ হও, আমি নাস্তা তৈরি করছি। দেবর ও স্বামী দুজনেই হলের মধ্যে বসে চা নাস্তা করছিলেন। আমিও সেখানে বসে চা পান করতে লাগলাম।
এভাবেই আমার বিয়ের 6 মাস কেটে গেল। তবে কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দেবর আমার দিকে বেশি তাকাতেন। আমি এটাকে তার স্নেহ হিসেবে নিয়েছিলাম। আমি স্থির হয়ে ভাবছিলাম, যখন একদিন আমার স্বামী জানালেন যে তিনি অন্য শহরে একটি ভালো চাকরি পেয়েছেন, তাই তাকে এখন থেকে অন্য শহরে থাকতে হবে। তার কথায় আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি এখানে একা কি করব? তখন তিনি বললেন, চিন্তা করো না, তুমি আমার ভাইয়ের সঙ্গে থাকবে। তিনি খুব ভালো মানুষ, তোমার যত্ন নেবে এবং তোমারও তার যত্ন নেওয়া উচিত। আমার স্বামীর এই কথায় আমি রেগে গিয়ে বললাম, আপনি কি বলছেন? আমার যদি কিছু লাগে তাহলে কাকে বলবো? তিনি বললেন, কয়েকদিন সহ্য করো, তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসব। এভাবে বলেই তিনি চলে গেলেন। পরদিন আমি বিষণ্ণ মুখে আমার রুমে ফিরে এলাম। এমন সময় আমার দেবর এসে বললেন, সুমি ভাবি, বেশি চিন্তা করো না, আমি আছি, তুমি যা খুশি বলো। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলে। তারপর আমি বাইরে এসে ঘরের কাজ করতে লাগলাম। কাজ শেষ করে বাথরুমে গেলাম। গোসল করার সময় দরজা বন্ধ করিনি। তখন মনে হলো কেউ আমাকে দেখছে। ভাবলাম এটা শুধু আমার মনের ভুল, কারণ বাড়িতে আমি একাই ছিলাম। কিছুক্ষণ পর গোসল সেরে রুমে গিয়ে পোশাক পরিবর্তন করছিলাম। সেই সময় আমি নিজেকে আয়নায় দেখছিলাম। আমাকে অনেক সুন্দর লাগছিল। এই অবস্থায় মনে হচ্ছিল যেন কেউ আমাকে গোপনে দেখছে, যদিও এর আগে কখনো এমন অনুভূতি হয়নি। রাতে বিছানায় শুয়ে আমার স্বামীকে খুব মিস করতাম, কিন্তু আমার কিছু করার ছিল না। একরকম রাত কাটাতে হতো। কাজের ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম। অন্য শহরে গিয়ে স্বামী এক শূন্য দিন কাটিয়ে দিলেন। আমরা ফোনে কথা বলতাম, কিন্তু একজন মহিলা যা চায় তা ফোনে পাওয়া যায় না। আমি যুবতী ও সুন্দরী ছিলাম, তার অনুপস্থিতি খুব অনুভব করছিলাম। একদিন রাতে দেবর বাড়ি ফিরলেন। তিনি আমার জন্য জুস নিয়ে এসে বললেন, ভাবি নাও, খাও। গত কয়েকদিন ধরে কাজে ব্যস্ত ছিলাম, তাই কিছু আনতে পারিনি। এখন আমার কাছে কাজ কম, তোমার যত্ন নিতে পারব। আমি বললাম, না ভাই, এর কি দরকার? এখানে না থাকায় তোমার সব দায় আমার। তুমি সুখে থাকলেই আমি সুখী হব। এসব শুনে ভাবলাম, সুখ শুধু স্বামীর সঙ্গেই পাওয়া যায়। রাতের খাবার খেয়ে রুমে গিয়ে জুস পান করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলতেই কিছুটা ব্যথা অনুভব করলাম, আর আমার সবকিছু এলোমেলো ছিল। আমি কিছু বুঝতে পারলাম না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা করতে লাগলাম। দেবরের দৃষ্টির পরিবর্তন আমি স্পষ্টতই লক্ষ্য করছিলাম। বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। দেবরের দৃষ্টি আমাকে অস্বস্তি দিচ্ছিল। তবে প্রমাণ না থাকায় আমি নাস্তা তৈরি করে দেবরকে দিতে গেলাম। তিনি মুচকি হেসে বললেন, আজ তুমি খুব সুন্দর দেখাচ্ছ। তার এই প্রশংসায় আমি স্তব্ধ হয়ে গেলাম এবং লজ্জায় সেখান থেকে চলে এলাম। দেবর আমার প্রতি বেশি মনোযোগ দিতে শুরু করেছেন, এমনটা আমি লক্ষ্য করছিলাম। আরও 10 দিন কেটে গেল। এই সময়ে দেবর প্রতি রাতে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। যা খাওয়ার পর আমি অসুস্থ অনুভব করতাম। দেবর আমার খুব কাছে আসতে শুরু করেছেন এবং আমার সঙ্গে এমনভাবে মজা করতেন যা অস্বস্তিকর ইঙ্গিত বহন করত। আমার স্বামী একজন ভালো মনের মানুষ, তাই আমি এসব কথা তাকে বলতাম না। তবে তার দৃষ্টিতে একটা অদ্ভুত আকর্ষণ ছিল যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি সুনীলকে খুব মিস করছিলাম। তাকে বললাম, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সুনীল বলল, আমি এখনই ছুটি পাব না, কারণ অনেক স্টাফ ছুটিতে আছে এবং আমাকে আরও কাজ করতে হবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বুঝতে চায়নি। এমনকি দেবরের আচরণ সম্পর্কেও কিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু সে বিশ্বাস করছিল না।
ফোন রেখে আমি দুঃখে ভেঙে পড়লাম এবং আমাদের সব স্বপ্নের কথা ভাবতে লাগলাম। স্বামী ছাড়া আমি আর থাকতে পারছিলাম না। আমি লক্ষ্য করলাম আমার দেবর মাঝে মাঝে আমার রুমে আসতেন এবং তিনি বলতেন, যদি তোমার প্রয়োজন হয় আমাকে বল। তার কথায় আমি ভয় পেয়ে যেতাম এবং ভাবতাম কেন সে আমার সঙ্গে এভাবে কথা বলছে। এক রাতে দেবর জুস নিয়ে এসে বললেন, ভাবি নাও, সারাদিনের কাজের পর একটু স্বস্তি পাবে। আমি বিছানায় শুয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখি শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। রাতে ঘুমানোর পর সকালে উঠে দেখি আমার জামা কাপড় ছিন্ন ভিন্ন হয়ে আছে। এখন আমি নিশ্চিত যে বাড়িতে আমি এবং দেবর ছাড়া আর কেউ নেই। দেবর সম্পর্কে সন্দেহ আরও দৃঢ় হল। আমার দেবরের মনোভাবও অনেক বদলে গেছে, যা আমাকে আরও উদ্বিগ্ন করেছিল। ফ্রেশ হতে বাথরুমে গেলাম, কিন্তু দেবরের মুখে একই রকমের হাসি দেখে সিদ্ধান্ত নিলাম যে আজ রাতেই তার সাথে কথা বলবো। সারাদিন অপেক্ষা করছিলাম। রাতে দেবর আবার জুস নিয়ে এলেন। রাতের খাবার খেয়ে আমি রুমে চলে গেলাম, কিন্তু আজ আমি সেই জুসটি পান করিনি। সন্দেহ ছিল এতে কিছু মেশানো হয়েছে। আমি জেগে থাকলাম এবং দেবরের আসার অপেক্ষা করতে লাগলাম। তখন আমার মনে হলো স্বামীকেও এই ব্যাপারটি জানানো দরকার। তাই মোবাইল ক্যামেরাটি চালু করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে দেবর রুমের দরজা খুললেন। আমি গভীর ঘুমের ভান করলাম। তিনি আমার কাছে এসে অশোভন আচরণ করতে শুরু করলেন। আমি তখন উঠে বসলাম। তিনি বিস্মিত হয়ে বললেন, তুমি জেগে আছো? আমি বললাম, আমি তোর ভাইয়ের বউ। তোর ভাই তোর ভরসায় আমাকে রেখে গেছে, কিন্তু তুই তো তোর ভাইয়ের বউয়ের সাথে এসব করছিস। দেবর হতভম্ব হয়ে বললেন, আমাকে ক্ষমা করো। আমি এমন অবস্থায় দেখে নিজেকে সংহত করতে পারিনি। যখন থেকে তোমাকে ওই অবস্থায় দেখলাম, তখন থেকেই এসব চিন্তা মাথায় আসতে শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম, কখন থেকে দেখলে? তিনি বললেন, একদিন তুমি বাথরুমে গোসল করছিলে। আমি কাজ থেকে বাসায় ফিরছিলাম, তখন চোখ তোমার দিকে পড়ল। তুমি যখন গোসল সেরে রুমে গেলে, ভাবলে বাড়িতে কেউ নেই। দরজা খোলা রেখে আয়নায় নিজেকে দেখছিলে। তোমাকে ওই অবস্থায় দেখে আমার ভেতরের অনুভূতি উথলে উঠেছিল। সেদিন কোনো রকমে নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু তোমার সেই দৃশ্যটা আমার মনে গেঁথে গিয়েছিল। তারপর ভাবলাম এর একটা সমাধান খুঁজতে হবে। আমি তোমার জন্য খাবার ও পানীয় আনতে শুরু করলাম, যেগুলোতে আগে থেকেই চেতনানাশক ওষুধ মেশাতাম। সরাসরি কিছু বলতে পারিনি, কারণ আমি আমার ভাইকে খুব ভালোবাসি এবং তার স্ত্রীর সাথে এমন কিছু করতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি অজ্ঞান হয়ে যাবে, যাতে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারি আর তোমার কিছুই জানা হবে না। তারপর দেবর বলতে থাকলেন, আমি এসব করেছি যাতে আমার ভাইয়ের চোখে ধরা না পড়ি। আমি তার কথা শুনে কাঁদতে লাগলাম এবং বললাম, তুমি কি একবারও তোমার ভাইয়ের কথা ভাবনি? আমি আমার স্বামীকে সব বলবো। দেবর বললেন, না, দয়া করে বলো না। আমি তাকে খুব ভালোবাসি এবং যদি এটা জানে তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমার ইলেকট্রনিক দোকানও বন্ধ হয়ে যাবে। কেউ আর আমার কাছে আসবে না। আমার সম্মান এখন তোমার হাতে। তার কথায় আমি কাঁদতে লাগলাম আর তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন যে এখন থেকে আর এমন কিছু করবেন না। কিন্তু আমি কিছু ঠিক করতে পারছিলাম না। আমার ইজ্জত চলে গেছে, কেন চুপ থাকব? আমার কথা শুনে তিনি পায়ে পড়ে কাঁদতে লাগলেন এবং বললেন, যদি তুমি কিছু বলো তাহলে আমার আর কোনো উপায় থাকবে না। আমি আমার ভাইয়ের চোখে অপরাধী হয়ে বাঁচতে পারব না। তিনি যখন অনুনয় বিনয় করে আত্মহত্যার হুমকি দিতে লাগলেন,
তখন ভাবলাম যা হওয়ার ছিল তা হয়ে গেছে, কিন্তু আমার স্বামী যদি এই কারণে কিছু করে সেটাও তো আমি সহ্য করতে পারব না। এরপর আমার ঘর ভাঙার ভয় ছিল। আমি সিদ্ধান্ত নিলাম এই সত্যটা আমার স্বামীর কাছে কখনোই বলবো না। আমার কোনো দোষ ছিল না, তাই চুপ করে থাকার সিদ্ধান্ত নিলাম। দেবর লজ্জায় মুখ নিচু করে চলে গেলেন, আর আমি ফোনে রেকর্ড করা ভিডিওটি মুছে ফেললাম। সেই দিনের পর থেকে তিনি আর কখনো আমার সাথে অন্যায় করেননি, কারণ তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। আর সে বেশি দিন বাঁচবেও না, কারণ দিন দিন সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। কিছুদিন পর স্বামীও বাড়ি ফিরে এলো এবং আমরা একসঙ্গে অন্য শহরে চলে গেলাম, যেখানে তিনি কাজ করছিলেন। আমি এখন তার সাথে ভালো আছি। দেবর কিছুদিন পর মারা গেলে স্বামী মাঝে মাঝে আমাকে দোষারোপ করত, কারণ দুই ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। তাকে ফেলে আমরা এখানে এসেছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছিলাম এবং স্বামীর রুমে প্রথমবার প্রবেশ করার সময় আমি খুব ভয় পেয়েছিলাম। তখন আমার শ্বশুর এসে বললেন, তুমি একা থাকতে ভয় পাবে না, আমি তোমার পাশে থাকব। শ্বশুর আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে গিয়েছিলেন। এরপর আমার স্বামী আর শ্বশুর দুজনেই সেখানে ছিলেন, যা আমার জন্য খুবই অস্বস্তিকর ছিল। আমার নাম নেহা। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ছিল ফর্সা অনেক। আমি যেখানে বড় হয়েছি সবাই আমাকে দেখে হিংসা করত। আজকের গল্পে আমি তোমাদের আমার জীবনের সত্যি কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি 18 বছর বয়সে বিয়ে করি এবং আমার স্বামী আমার থেকে 11 বছর বড় ছিলেন। এটা আমার জন্য একটা কঠিন পরিস্থিতি ছিল, কারণ এত কম বয়সে বিয়ের পর কেমন অনুভূতি হতে পারে সেটা আমি বুঝতে পারিনি। ছোটবেলায় যখন আমি মাত্র 6 বছর বয়সী ছিলাম, আমার এক আত্মীয় আমাকে একটি আশ্রমে রেখে চলে যান। সেই আশ্রমে থাকাকালীন এক বয়স্ক মহিলা তাসলিমা বাই সবসময় আমাকে হেনস্থা করতেন, কারণ আমি দেখতে সুন্দর ছিলাম। তিনি আমাকে সবসময় তার মেয়ের সাথে তুলনা করতেন। আমি যখন 18 বছর বয়সে পৌঁছালাম, তখন তার মেয়ের চেয়ে আমি অনেক বেশি পছন্দনীয় ছিলাম আর অনেক বেশি সুন্দর ছিলাম, কারণ সে ততটা সুন্দরী ছিল না। তাই তাসলিমা ভাই তিনি আমার বিয়ে ঠিক করেছিলেন। তিনি ইচ্ছা করেই আমাকে এরকম ছেলের সাথে বিয়ে দেন, যদিও আমার স্বামী দেখতে অনেকটাই ভারী গণের ছিলেন, অর্থাৎ অনেক স্বাস্থ্যবান ছিল। বিয়ের পর তাসলিমা ভাই তিনি তার মেয়েকে শহরে পাঠিয়ে দেন। আমার শ্বশুরবাড়িতে প্রথমবার পা রাখার সময় আমি প্রচণ্ড ভয়ে কাঁপছিলাম। আমি জানতাম প্রথম রাতের অভিজ্ঞতা আমার জন্য কঠিন হতে চলেছে। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর আবার শুয়ে পড়ি, যেন কিছুই ঘটেনি। সকালে আমি শুনতে পেলাম শ্বশুর আমাকে ডাকছেন, বৌমা, নাস্তা তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আমি সব কিছুতে চড়তে ছিলাম, তাই তাড়াতাড়ি নাস্তা তৈরি করে তাকে দিয়ে দিলাম। ঠিক তখনই আশ্রমের একজন মহিলা আমার বাড়িতে এসে হাজির হন। তিনি আর কেউ না, ওই তাসলিমা ভাই। তিনি দেখতে আসছেন আমি কত কষ্টে আছি। তার হাতে ছিল মিষ্টির বক্স এবং তিনি শ্বশুরের সামনে বললেন আমি তাকে খুব ভালোবাসি। তিনি একদিন আমার কাছে আসবেন বলে বিশ্বাস করি। এতে আমার শ্বশুরও তার কথায় বিশ্বাস করতে শুরু করলেন। এরপর তিনি আমাকে ডেকে বললেন, তুমি নিজেকে বেশ স্মার্ট ভেবেছ। আমি দেখতে চাই তুমি কেমন চালাক। নিশ্চয়ই তোমার স্বামী তোমাকে ঘুমাতে বাধ্য করেছে। তুমি কি হাঁটতে পারছ না? কিন্তু তুমি তো বেশ ভালোভাবে দাঁড়িয়ে আছো। নিশ্চয়ই তুমি কিছু চতুরতা করেছ। কিন্তু ঠিক আছে, আজ না কাল তুমি এর ফল পাবে। আমি আর তাকে কিছু বলিনি, কারণ সে অনেক খারাপ মহিলা।
আমি কেন রসগোল্লা নিয়ে এসেছি সেটা তুমি শীঘ্রই বুঝতে পারবে তাসলিমা। বাইরের কথা শুনে আমার মাথায় একরকম অস্থিরতা ছেয়ে গেল। রাতে হঠাৎই আমার কপালে কিছু ভারী অনুভব করলাম, যেন সেখানে কারো হাত ছিল। এরকম কিছু টের পেয়ে আমি ঘুম থেকে জেগে উঠলাম এবং তাকে বললাম কপাল থেকে হাত সরিয়ে নিতে। কেন হঠাৎ তুমি এমন অনুভব করছ? সে জিজ্ঞাসা করল। আমি তখন খুব অসুস্থ বোধ করছিলাম। স্বামী আমাকে হাসপাতালে যেতে বললেন, কিন্তু আমি মনে করছিলাম যে আমার এই অবস্থার কারণ হয়তো মানসিক চাপ, আর হাসপাতালে যাওয়া হয়তো প্রয়োজন ছিল না। হয়তো বিয়ের সকল ব্যস্ততার কারণে আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই তাকে দুটো কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। একই ঘরে তার সাথে বসতে আমার মনে ভয় কাজ করছিল, তাই আমি বাইরে বেরিয়ে গেলাম। তখন শ্বশুর বাইরে বসেছিলেন। তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? আমি মাথা নিচু করে তাকে বললাম, তাসলিমা ভাই কোথায় গেছেন? তিনি জানালেন যে আশ্রম থেকে ফোন আসায় তিনি সেখানেই চলে গেছেন। শ্বশুর আমাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, আমি তাকে ফোন করে জানাবো যে তুমি ভালো আছো। আমি সেই বাড়িতে দিন কাটাতে শুরু করলাম, কিন্তু রাতের কথা ভেবে আমার ভেতরে ভয় কাজ করছিল। যখন রাত নামল, আমি তাকে আবার দেখি বলের মতো সেজে এসেছে, যা দেখে আমার মনে আবার অস্থিরতা কাজ করল। সে আমার হাত ধরে আমাকে বিছানায় শুয়ে দিল এবং বিশ্রাম নিতে বলল, কিন্তু হঠাৎ মাঝরাতে আমি শরীরে একটা ভারী অনুভূতি টের পেলাম। লোকটার উপস্থিতি আমাকে কিভাবে সামলাতে হবে তা বুঝতে পারছিলাম না। বিয়ের পর পুরো 5 দিন সে আমার পাশে থেকে গেল, কিন্তু আমি তাকে কোনো সময় দেইনি। একবার সে বলল, তুমি যদি জীবনে প্রকৃত সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে চাও, তবে তুমি তাসলিমা ভাইয়ের কাছে আশ্রমে চলে যেতে পারো। স্বামীর মুখে তাসলিমা ভাইয়ের নাম শুনে আমি তাকে বললাম, না, আমি সেখানে ফিরে যেতে চাই না। সেখানে গেলে সে হয়তো আমার অবস্থা নিয়ে মজা করবে। সুমনকে বললাম, আমি খুব চিন্তিত। তারপর আজ আমার কোথাও যাবার প্রয়োজন ছিল না। তবে আমি আমার ঘর থেকে বের হয়ে এসেছি। পরে আমার শ্বশুর আমাকে ডেকে পাঠালেন। আমি যখন রুমে ঢুকলাম, দেখলাম তার ওষুধের বক্স। একটা কিছু লেখা ছিল, এটা ঘুমের ওষুধ ছিল। ভাবলাম আজ এটা দিয়ে কোনো অজুহাত দেখিয়ে পার পাওয়া যাবে। তারপর আমি বক্সটা নিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি দেখলাম আমার স্বামী নেই। দীর্ঘ সময় ধরেই সে অনুপস্থিত। আমি নিজের মাঝে অস্থিরতা অনুভব করলাম, তাই সেই ওষুধের বক্সটি হাতে নিয়ে ফিরে এলাম আর ওষুধ খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম আমার স্বামী গভীরভাবে আমার দিকে তাকিয়েছিল। রাত 11টা বেজে গেল। তারপর সে আমাকে তার পছন্দের কিছু দিয়েছিল। আমি অল্প কিছু সময়ের পর ঘুমিয়ে পড়লাম এবং গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন কিছু ঘটছে, যার স্পষ্ট স্মৃতি আমার মনে নেই। ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী পাশে শুয়ে আছে। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তখন সে আমাকে সাহায্য করল। স্বামী আমার প্রতি সহানুভূতিশীল ছিল। বলল, তুমি কিছু সময় বিশ্রাম নাও। আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে, তারা সব কাজ করে নেবে। আমি তার কথা শুনে শান্ত হলাম, কিন্তু আমার মনে হল কিছু একটা হয়েছে। তার মুখে একটি আলাদা ভাব ছিল, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলছে না। এইসবের মাঝে আমার শরীর ও মন এক অদ্ভুত অবস্থায় ছিল। মনে হল যেন আমি একটি অনিশ্চিত পরিস্থিতিতে আছি, এবং এই সময়ে সুমনের কথা মনে পড়ে গেল। মনে হল সে আমার সাথে রাতে কিছু ঘটিয়েছে, কিন্তু স্পষ্ট কিছু মনে পড়ছে না। আমার মনে হল
কিছু ঘটে গেছে যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারিনি। কারণ আমি জানতাম এমন কিছু ঘটবে, তাই আগেই ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলাম। আমি তখন খুব অস্বস্তিতে ছিলাম এবং বেশ ভীত ছিলাম। আমার বয়স তখন 18, কিন্তু শারীরিক পরিবর্তনের কিছু অভিজ্ঞতা তখনও অর্জন করিনি। হঠাৎই আমার কাপড়ে দাগ দেখে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। আমাকে কাচতে দেখে আমার স্বামী চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি আমার কাপড় দেখালাম। তিনি শান্তভাবে বললেন, চিন্তার কিছু নেই, এটা স্বাভাবিক। তুমি হয়তো তো প্রথমবার এই রোগের অনুভব করছ। আমার স্বামী আমার থেকে 11 বছরের বড়, তাই তিনি এইসব বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি আমার উদ্বেগ বুঝতে পারলেন এবং বললেন, তুমি স্নান করে নাও, আমি তোমার জন্য যা দরকার তা নিয়ে আসছি। এই স্নেহশীলতায় আমার প্রতি তার যত্নবোধ আরও গভীর হয়ে উঠল। তারপর আমি রান্নাঘরে গিয়ে নাস্তা প্রস্তুত করছিলাম। হঠাৎ আমার শ্বশুর এসে বললেন, এই পরিবর্তনগুলো সাময়িক, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। নাস্তার পর থেকে বাড়ির কাজের দিকটা কাজের লোকেরা সামলে নেবে। আমার শ্বশুরের কথা শুনে অনেক লজ্জা পেলাম। আমি জানতাম শ্বশুর আমার দিকে সবসময় নজর রাখতেন। আমি আমার রুমে ফিরে দেখি সুমন তার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কিছুদিনের জন্য আমাকে গ্রামের বাইরে যেতে হবে, বাবাই তোমার দেখাশোনা করবে। কিছুক্ষণ পর সুমন তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সে বিদায় নেয়ার সময় বাবাকে বলল, বাবা, নিজের খেয়াল রাখবেন। আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লাম, কিন্তু স্বামী তার দায়িত্ব দিয়ে গেলেন, তাই নিজেকে সাহস দিলাম। শ্বশুর ঘরে ঢোকার পর আমি অনুভব করলাম তার মনেই কিছু ভিন্ন চিন্তা চলছে। তিনি আমার কাঁধে বন্ধুর মতো হাত রাখলেন এবং বললেন, সুমন আমাকে বলেছে তোমার যত্ন নিতে। কোনো কিছুতে লজ্জা পেও না, তুমি যা চাও বলো, আর বাকিটা আমি দেখব। তার এই কথায় আমি একটু বিস্মিত হলাম, তবে শ্বশুরের কথায় কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পেলাম না। কিন্তু আমি জানতাম যে তার মনে কি চলছে। আমি তার প্রতি একটু প্রতিক্রিয়া দেখালাম এবং সে তার হাত সরিয়ে নিল। আমি খুশি ছিলাম যে সুমন কয়েকদিনের জন্য বাড়িতে আসবে না, তাই আমি নিজেকে একটু স্বস্তি দিলাম। তবে আমার শ্বশুরের আচরণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। রাতে শ্বশুর আমার জন্য কিছু নিয়ে আসলেন এবং কাজের লোকদেরকেও নাস্তা করতে বললে। তিনি বললেন, তুমি ভালো আছো না, তাই আমি যদি সাহায্য না করি তাহলে কে করবে? তার কথাগুলো শুনে আমি একটু সন্দেহ করছিলাম। শ্বশুর বললেন, সুমন তার কাজে ব্যস্ত, তাই এখন তোমার দেখাশোনা আমাকেই করতে হবে। তিনি যখনই আমার রুমে আসতেন তখনই কিছু না কিছু বলতেন। আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে তার ছেলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একদিন তিনি আমাকে কেনাকাটা করতে নিয়ে গেলেন। ফিরে আসার পর শ্বশুর বললেন, এই নতুন পোশাকটি পরো এবং দেখাও কেমন লাগছে। আমি যখন পোশাকটি পরলাম তখন তিনি একটু বিস্মিত হয়ে তাকিয়েছিলেন। মনে হয় কোনোদিন দেখেনি। পোশাকটি কিছুটা আটছাট ছিল এবং আমি সেটা বুঝতে পারছিলাম। তবুও শ্বশুর বললেন, এই পোশাকটি তোমার জন্য ঢিলেঢালা লাগছে, মনে হয় তুমি ঠিকমতো সাজগুজ করনি। তিনি এগিয়ে এসে ড্রেসের ফিতা বাঁধতে লাগলেন। সেই সময়ে তাসলিমা বায়ে দরজার বাইরে দাঁড়িয়েছিল এবং সবকিছু লক্ষ্য করছিল। শ্বশুর বাইরে বেরিয়ে গেলেন আর তাসলিমা বায়ে আমার কাছে এসে বলল, তুমি তোমার নতুন জীবনের সাথে বেশ খাপ খেয়ে নিয়েছ, তোমাকে দেখে ভালো লাগছে। আমি তাকে বললাম, তাসলিমা বাই, তুমি ভুল বুঝছ। আমার স্বামী গত সপ্তাহ থেকে বাড়িতে নেই এবং আমি তার সঙ্গে তেমন কোনো স্মৃতি মনে করতে পারছি না।
তাসলিমা বাই বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি গত সপ্তাহ থেকে শ্বশুরবাড়িতে একা আছো? হ্যাঁ, যখন আমি ঘরে ঢুকলাম আমি দেখলাম শ্বশুর তোমার পিঠে ফিতা বাঁধছে। তাসলিমা বাই মুচকি হেসে বলল, তোমাদের মধ্যে কিছু একটা ঘটছে, তাই না? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ভালো সময় কাটাচ্ছ। মনে হচ্ছে। তারপর তিনি আমার হাতে একটি বিয়ের কার্ড তুলে দিয়ে বললেন, এটা আমার মেয়ের বিয়ের আমন্ত্রণপত্র। বিয়েতে আসতে ভুলবে না, আর শ্বশুর ও স্বামীকে একই রকমের পোশাক পরতে বল। তাসলিমা ভাই তখন আমার দিকে এক নজরে তাকালেন, যেন কিছু বুঝতে পারলেন। আমি তার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কিছু অস্বস্তি হচ্ছে। আমি রুমে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শরীরে কিছুটা পরিবর্তন হয়েছে, যা আমি আগে খেয়াল করিনি। তখনই হঠাৎ আমার শ্বশুর এসে উপস্থিত হলেন এবং আমি একটু অবাক হলাম। আমি দ্রুত পোশাক ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ঠিকমতো বসছিল না। আমার অস্বস্তি হচ্ছিল, তাই বললাম, শ্বশুর একটু ফিতাটা লাগায়ে দেন। তিনি আমার কথা মতো ফিতাটা লাগায়ে দিলেন। তারপরেও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। তারপর শ্বশুর বলল, আমার একটু পা ব্যথা করছে। আমি শ্বশুরের পরামর্শে তার পা মালিশ করতে লাগলাম, কিন্তু তার দৃষ্টিতে কিছু অদ্ভুত দেখছিল। আমার পোশাক তখন ঠিকমতো বসছিল না, তাই দ্রুত রুম থেকে বেরিয়ে এলাম। শ্বশুর আমাকে দেখে কিছু বললেন না। আমি বাইরে এসে সোফায় শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙা, আমার স্বামী আমাকে সোফায় দেখে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই শ্বশুর এসে বললেন, তোমার স্ত্রী এখন অনেক বড় হয়েছে, তার দিকে নজর রাখো। তিনি আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দিচ্ছেন আমার স্বামীকে। সকালে শ্বশুরের কিছু কথা শুনে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। মনে হচ্ছিল তার কথাগুলো আমার জীবনের শান্তি নষ্ট করতে পারে। কিন্তু তখন সুমন আমার দিকে তাকিয়ে বলল, আমি নেহার বাইরের রূপ দেখে বিয়ে করিনি। তার মধ্যে যে আন্তরিকতা আর মানসিক শক্তি আছে, সেগুলোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার শরীর যেমন হোক, সে আমার স্ত্রী, এবং আমি তাকে কোনো কারণেই ছেড়ে যাব না। স্বামীর মুখে এমন কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি বুঝতে পারলাম আমি যাকে শুধু বাহ্যিক অবয়ব দিয়ে বিচার করছিলাম, তার হৃদয় কতটা বিশুদ্ধ। আমি শ্বশুরকে বললাম, আমি জানি না আপনি কেন আমার জীবনকে জটিল করতে যাচ্ছেন, কিন্তু আপনার কোনো কৌশলই সুমনের মতামত বদলাতে পারবে না। সে এমন একজন যার মন পরিষ্কার এবং সৎ, আর এখন আমি তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি। শ্বশুর উত্তরে বললেন, আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে বাহ্যিক সৌন্দর্যের সব কিছু নয়। তুমি যে গর্ব করছিলে সেটাই তোমার পরিবর্তন আনতে বাধ্য করেছে। কিন্তু মনে রেখো, ভালোবাসা মুখের সৌন্দর্য বা শরীরের আকৃতির ওপর নির্ভর করে না। প্রকৃত ভালোবাসা আসে অন্তরের গভীরতা থেকে। তারপরও শ্বশুর বললেন, ভালোবাসা যদি সত্যিই থাকে, তাহলে তার শরীর বা মুখের ওপর নির্ভর করে না, প্রকৃতির সঙ্গেই তার সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সুমন কখনো আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলেনি। তার প্রতি আমার শ্রদ্ধা এখন আরও বেড়ে গেছে। 4 দিন পরে তাসলিমা বাইজের মেয়ের বিয়েতে আমরা উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি তাসলিমা ভাইয়ের জামাই আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। চোখে আনন্দের অশ্রু নিয়ে সে আমার প্রশংসা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার এই প্রশংসার পেছনে আমার স্বামীর সম্পদের প্রভাব রয়েছে। তখন আমি সুমনকে বললাম, তোমার যদি এত টাকা থাকে তাহলে তুমি চাইলে স্লিম হতে পারতে, কেন করনি? সুমন হাসি মুখে বলল, নেহা, আমি এমন একজন সঙ্গী চেয়েছিলাম যে আমাকে আমার আসল রূপে গ্রহণ করবে। আমার সম্পদের জন্য অনেকেই আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি এমন একজনকে খুঁজছিলাম যার মধ্যে সরলতা এবং আন্তরিকতা আছে। তোমার মধ্যে আমি সেই গুণগুলো পেয়েছি, তাই তোমাকে আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আর তুমি যেমনটা ভাবছ, আমার বয়স 30 নয়, বরঞ্চ 20।
আমার শরীরের গঠনটাই আমাকে একটু বয়স্ক দেখায়, আর কিছু নয়। এরপর সে বলল, যদি তুমি চাও আমি স্লিম হই, তাহলে আমি এখন থেকেই ব্যায়াম করতে রাজি আছি। তোমার মতো আমিও ডায়েটিং শুরু করব। আমরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে হাসতে লাগলাম। এখন মনে হচ্ছিল শ্বশুরের হাত থেকেও বাঁচলাম, এবং যাকে এতদিন খারাপ ভাবতাম সেই এখন আমার আসল ভালোবাসা, আসল জীবনসঙ্গী। শ্বশুরি কুকর্মের কথা প্রকাশ করার পর থেকেই সে আমাকে এখন অনেক বেশি ভালোবাসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আমি যখন আমার স্বামীর সাথে নতুন জীবনের যাত্রা শুরু করলাম, তখন থেকেই দেখলাম তিনি কখনো আমার প্রতি কোনো আগ্রহ দেখাননি। প্রতিদিন তার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকতাম, কিন্তু সেটা কখনোই পাইনি। নিজেকে ভালোবাসাহীন একা অনুভব করতে করতে আমি ভেবেছিলাম আমার জীবনটাকে এভাবেই কেটে যাবে। আমার ভাতিজা অর্ণব প্রায় আমার দিকে অদ্ভুতভাবে তাকাত, কিন্তু আমি কখনো সেই দৃষ্টিকে গুরুত্ব দিইনি। এক রাতে যখন আমি আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম, হঠাৎ সে আমার হাত ধরল। সে কাছে এসে বলল, তুমি কেন সবসময় একা থাকো? আমি সত্যি তোমার প্রতি অনেক ভালোবাসা অনুভব করি এবং সবসময় তোমার যত্ন নিতে চাই। তার কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। তারপর সে আমাকে তার ঘরে নিয়ে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি প্রিয়া, আমার বয়স 27 এবং মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল বিয়ের প্রথম রাতেই। আমি বুঝেছিলাম যে সম্পর্কের বাঁধনটা আমার জন্য ছিল না। আমার স্বামী রহিম সবসময় ব্যস্ত থাকত, কখনো অফিসের কাজে, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায়। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা সাময়িক, সে ধীরে ধীরে আমার প্রতি আরও মনোযোগী হবে। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও জটিল হতে থাকল। যে রহিমকে প্রথম দেখেছিলাম, তার ব্যক্তিত্ব আর মেধা আমাকে মুগ্ধ করেছিল। মনে হয়েছিল সে আমার জীবনের সেরা সঙ্গী হবে, কিন্তু বিয়ের পর যেন সে একদম অন্যরকম হয়ে গেল। আমি বিষয়টা বোঝার চেষ্টা করলাম। একদিন সাহস করে যখন রহিম বাড়িতে ছিল, আমি তার কাছে জানতে চাইলাম, আমাদের মধ্যে কি কিছু সমস্যা হচ্ছে? তুমি কেন এত দূরে থাকো? আমার স্বামী বলল, আমি কাজে খুব ব্যস্ত, তোমাকে এটা বুঝতে হবে। তার এই উত্তর আমাকে আরও বিভ্রান্ত করে দিল। আমার মনে চলতে থাকা সন্দেহের জট খোলার জন্য আমি ভাবলাম আমার শাশুড়ির সাথে কথা বলি, কিন্তু আবার ভয় হল যদি সে আমাকে ভুল বোঝে। আমার স্বামী সবসময় আমার পাশে ছিল, কিন্তু আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতার অভাব ছিল। এই শূন্যতার কারণে আমি অজান্তেই আমার স্বামীর বড় বোনের ছেলে অর্ণবের দিকে আকর্ষণ অনুভব করতে শুরু করলাম। অর্ণব আমাদের বাড়িতে থাকার সময় মাত্র 21 বছর বয়সে ছিল, কিন্তু তার ব্যক্তিত্ব এবং সৌন্দর্য আমার দৃষ্টি আকর্ষণ করত। তার সহজ হাসি, মিষ্টি কথা এবং ব্যবহার সবই আমাকে তার দিকে টানত। একদিন অর্ণব আমার কাছে এসে বলল, ভাবি, তোমাকে একটু মন খারাপ মনে হচ্ছে। তার কথার আন্তরিকতা আমার মন ছুঁয়ে গেল। আমি হেসে বললাম, সব ঠিক আছে, একটু ক্লান্ত। তখন সে বলল, আপনার যদি কারোর সাথে খোলামেলা কথা বলার প্রয়োজন হয়, আমি কিন্তু আছি। তার এই কথায় আমার মনে কিছুটা স্বস্তি এলো। বিয়ের কয়েক মাস পরে আমার মনে হচ্ছিল জীবনের এই স্তরে আমি একা হয়ে গিয়েছি, কারণ আমাদের বিয়ের 7 মাস পরেও আমার স্বামী আমাকে কাছাকাছি আনতে পারেনি। একদিন অর্ণব বাড়িতে ছিল, আমি তাকে ঘরের কোথাও দেখতে পেলাম না। অর্ণব তখনও শার্ট না পরেছিল, আর সেটা দেখে সে হেসে বলল, চাচি, আপনি কেন এভাবে চোখ নিচু করে আছেন? আমি মুচকি হেসে বললাম,
তুমি একটু খোলামেলা আছো, তাই তোমার সামনে কিছুটা অস্বস্তি লাগছে। আগে শার্ট পরে নাও, তারপরেই আমরা স্বাভাবিকভাবে কথা বলবো। সে শার্ট পরে নিল এবং তারপর আমাদের কথোপকথন স্বাভাবিকভাবে চলতে লাগল। তার সাথে গল্প করতে করতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। আমি বললাম, এই হলুদ মেশানো দুধটা তাড়াতাড়ি খেয়ে ফেলো, না হলে ঠান্ডা হয়ে যাবে। অর্ণব একটু মজা করে বলল, চাচি, তুমি এত তাড়াহুড়ো করো কেন? আমার মনে হয় তুমি আমার কথায় একদমই পাত্তা দিচ্ছ না। আমি হেসে বললাম, তোমার চাচা আমাকে ডাকছেন, তাই আমি যাচ্ছি। সেই রাতে আমি যখন আমার রুমে ফিরে এলাম, দেখলাম আমার স্বামী আগেই ঘুমিয়ে পড়েছে। আমরা একই ঘরে থাকলেও আমি মেঝেতে ঘুমাতাম আর তিনি বিছানা। মাঝে মাঝে মনে হতো আমি সত্যিই কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে বিয়ে করার।